না, নানু ভাই তোমাকে মারবে। ওরে সে আনা, ওই বুড়োকে ভয় পাই নাকি? বলো কি? মারোয়ান হাঁটতে হাঁটতে বলল। কসি সে বুড়ো, কসির বিপরীত বুড়ো। নিশাত মাগরিবের নামাজ পড়ে উঠোনে খোলা আকাশের নিচে মাটির চুলোয় কাচ্চি রান্নার আয়োজন করছে। তার সাথে সাহায্য করছে রাবেয়া খাতুন আর ছোট বোন নাজিয়া। রাবেয়া খাতুন অবশ্য জিজ্ঞেস করেছিলেন, এত রাতে কাচ্চি রান্নার কি দরকার? পাতিল ভরা গোশত রান্না আছে, সেগুলো তো থেকে যাবে, তার চেয়ে বরং আগামীকাল রাঁধবনি। উত্তরে নিশাত বলেছে, তোমাদের জামাইয়ের খেতে ইচ্ছে করেছে, এখন যদি না খাওয়াই বলবে তোমাদের পরিবারের জামাই আদর করতে পারে না। জানোই তো কেমন সে আর তার স্বভাব। নিশাতের কথা শুনে রাবেয়া খাতুন আর কিছু বলেনি। শত হলেও জামাইয়ের আপ্যায়নে ত্রুটি রাখা যাবে না। নিশাত বিকেলের দিকে নাসিরুদ্দিনকে 1.5 কেজির মতো খাসির গোস্ত আনতে বলেছিল, সাথে কাঁচা পেঁপে আর কাচ্চির মশলা। নাসিরুদ্দিন মেয়ের কথা অনুযায়ী 1.5 কেজির বদলে 3 কেজি খাসির গোস্তর সাথে প্রয়োজনীয় জিনিসপাতি এনে দিয়েছেন। তার ধারণা মেয়ের খেতে ইচ্ছে করেছে, তাই বেশি করে এনেছেন। নাতিটাও খাবে। এই কয়দিনে বুঝেছেন তার নাতি গোস্ত খুব পছন্দ করে। নিশাত বিকেলেই গোস্ত মেরিনেট করে রেখে দিয়েছিল, এখন শুধু রান্নাটা বাকি। মারণ সে বিকেলে কোথায় যেন বেরিয়েছে, এখনও আসার নামগন্ধ নেই। নিশাত বেশি মাথা ঘামায়নি। এলো কোথায় যায়, কোথা থেকে আসে তার কিছুই জানায় না। এটা আর নতুন কি, এখন অভ্যস্ত হয়ে গেছে সে। নাহন খালামণির কোলে বসে মায়ের রান্না দেখছে। নাজিয়া ভাগ্নেকে কোলে নিয়ে টুপটুপ আদর করছে আর চিপস খাচ্ছে। নাহনের হাতেও চিপস চকলেট। নাহন মাথা ঘুরিয়ে খালামণির দিকে তাকিয়ে বলল, মুনি, নাজিয়া এই আদরের ডাক শুনে ভাগ্নের গালে আবারও টপাটপ চুমু বসিয়ে বলল, জি আব্বা বলেন। নাহন মেরিনেট করা খাসির গোস্তের দিকে আঙুল তুলে বলল। একটু গুচু খাবো। নাজিয়া হাসতে হাসতে বলল, কাঁচা গোস্ত খাবেন? কাঁচা কুত্তু কি? যেটা রান্না হয়নি সেটাকেই কাঁচা গোস্ত বলে। নাহওয়ান কান চুলকে বলল। কাবু। নাজিয়া হাসতে হাসতে ভাগ্নের ফুলো ফুলো গালে চুমু খেতেই থাকলো। নাহন খালামণিকে হাত দিয়ে সরিয়ে দিতে চাইলো কয়েকবার, কিন্তু পারল না। পরে না পারতে চিৎকার করে কেঁদে উঠল। নিশাত মাটির চুলোয় লাকড়ি ঠেলে পিচ বেরেস্তা করছিল। এর মধ্যে ছেলের কান্নার শব্দেই সেদিকে তাকালো, বলল, কি হয়েছে? নাহন মায়ের কণ্ঠ শুনে হাত বাড়িয়ে বলল, মা, কুলে কুলে। এখন না আব্বা, মা রান্না করছি না, মনির কোলে বসেন, রান্না শেষ হলে নিব। নাহন মায়ের কথা শুনে কান্নার গতি আরো বাড়িয়ে দিল। নাজিয়া ঠোঁট তার গাল থেকে সরানোর চেষ্টা করতে করতে বলল, মা চুমায়। উফ, দুলহ। নাজিয়া এবার হাসতে হাসতে মরেই যাবে মনে হয়। এত কিউট কেন হবে একটা বাচ্চা? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার বোনকে একটা জাদুর বাক্স দিয়েছেন, যার চেহারার দিকে তাকালে, কথা শুনলে মনটা তৃপ্তিতে ভরে ওঠে। মনে চায় সারাক্ষণ কেবল বাচ্চাটার মুখের দিকে চেয়ে থাকতে, না হলে সারাদিন কণ্ঠে চড়ুই পাখির মতো কিচিরমিচির শব্দ শুনতে। মাশাআল্লাহ, নজর না লাগুক, বড় আপু মনে হয় এই জাদুর বক্সের জন্যই সংসারটা ছেড়ে আসতে পারেনি। নাজিয়া ভাগ্নের গালে ঠোঁট চেপে রাখলো। নাহন শেষে পরাজিত ভঙ্গিতে চিপস খেতে লাগলো। সে বুঝে গেছে এই চম্বুকের হাত থেকে তাকে বাঁচাতে কেউ আসবে না, তাই কাঁদো কাঁদো ভঙ্গিতে চিপস খাচ্ছে। ওদিকে নাজিয়া এখনও গালে ঠোঁট চেপে আছে। এর মধ্যে মারওয়ানকে গেট দিয়ে ঢুকতে দেখা গেল। উঠোনে এত আয়োজন দেখে ভ্রুকুচকে তাকিয়ে রইল সে। নাহন বাবাকে দেখে একেবারে ঠোঁট ভেঙে কাঁদতে শুরু করলো। ছেলের কান্না শুনে মারওয়ানের ভাবনার ছেদ ঘটল। নাজিয়া দুলাভাইকে দেখে নাহওয়ানকে ছেড়ে দিল। নাহওয়ান ছোট্ট শরীরটা দিয়ে দৌড়ে আসতে আসতে ডাকতে লাগলো, বাবা বাবা, কুলে কুলে। মারওয়ান ছেলেকে কোলে নিল। নাহর শক্ত করে বাবার গলা জড়িয়ে ধরেছে। ছেলেকে নিয়ে আবারও বাহিরে বের হতে হতে জিজ্ঞেস করলো, কিরে পান্ডা, হাতে তো চিপস চকলেট সবই আছে, তাহলে বাবা বাবা করে দৌড় মারলি কেন? কি খাবি আবার? নাহন গলা জড়িয়ে বলল, কিছু কব না। তাহলে দৌড়েতে দৌড়েতে এসেছিস কেন? নাহন গাল দেখিয়ে বলল, মুনি খালি চুমায়। টুটু লাগিয়ে দিচ্ছে, চবরাজ করে দিচ্ছে। কপালে হাত দিয়ে বাড়ি দিয়ে আবারও কেঁদে উঠল বাচ্চাটা। মারওয়ান ছেলের কান্না থামাতে বলল, থাক, আর কেটে কি হবে? যা সর্বনাশ করে তা তো করেই ফেলেছে। বুঝলি, এই বাড়ি সব কটার মৃগী ব্যারাম আছে। একজন খেউ খেউ করে, একজন চুমায়, আর একজন তামাশা দেখে। আমাদের বাপ বেটার জন্য এই মৃগী বাড়ি না। নাহন বাবার কথা শুনে কান্না থামিয়ে বলল, বিগি বাড়ি কখনো আসবো না।
তারপর চিপসের প্যাকেটে হাত ঢুকিয়ে চিপস খেতে লাগলো। মারুয়ান ছেলের কথা শুনে মাথা নাড়ালো, অতঃপর বলল, একা একা খাচ্ছিস কেন? আমার মুখেও দে। নাহন প্যাকেট থেকে দুটো চিপস বের করে বাবার মুখে দিল। মারুন চিবোতে চিবোতে ছেলেকে নিয়ে বাড়ির সামনে বেশ কিছু দূর হাঁটলো, তারপর ছেলেকে ঠান্ডা করে বাড়িতে ঢুকলো। এসে দেখলো নিশাত উঠোনে একাই আছে, শাশুড়ি শালি কেউ নেই, হয়তোবা কোনো কাজে গিয়েছে। নাহন মাকে দেখেই লাফ দিয়ে উঠে বলল। বাবা মা ওখানে। মারোয়ান আশপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করে ছেলেকে নিয়ে নিশাতের পাশে তুলে বসলো। নিশাত এক মনে আলু ভাজছে। নাহন আলুর দিকে চেয়ে বাবার মুখের দিকে চাইলো। মারোয়ান ছেলেকে নিজের দিকে চাইতে দেখে বুঝলো বাচ্চাটা আলু খাবে। সে গলা খাকারি দিয়ে বলল। লিলিপুট, 2 পিস আলু দিও তো। নিশাত চমকে তাকালো, ঘাড় ফিরিয়ে মারোয়ান ও নাহনকে বসে থাকতে দেখে বলল। কখন আসলেন? এই মাত্রই, 2 টুকরো আলু দিও। নিশাত ভাসতে ভাসতে বলল। রান্না শেষ হলে খাবেন, পরে আলু কম পড়বে। আরে 2 পিসে কয়টাই বা কমবে? আমার ছাও খাবে, দাও। কথাটা শুনে নিশাত ছেলের দিকে তাকালো। নাহন মায়ের দিকে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশাত একটা প্লেটে ভাজা 2 পিস আলু তুলে মারোয়ানের হাতে দিয়ে বলল। শুধু ছেলের খেতে ইচ্ছে করছে নাকি ছেলের বাবারও? মারোয়ান গরম আলু চামচ দিয়ে কেটে ফু দিতে দিতে বলল। ছেলের সাথে বাপ ফ্রি। নিশাত কিছু না বলে বাকি রান্না করতে লাগলো। একটু পর মারোয়ান ছেলেকে নিয়ে চলে গেল। রাবেয়া খাতুন এতক্ষণ জামাইকে মেয়ের পাশে বসা দেখে এদিকে আসেনি। এখন মেয়ের পাশে বসতে বসতে বললেন। হ্যাঁ রে নিশাত, একটা কথা বলতাম। নিশাত বাসমতি চাল সিদ্ধ দিয়ে মায়ের দিকে ঘুরে বলল। কি কথা মা? শুনেছিলাম তোরা একবার গ্রামে আসতে চেয়েছিলি, আসিসনি কেন? নিশাত ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল। তোমার জামাইয়ের জন্য। সেবার বাস কাউন্টারে ঝগড়া বাঁধিয়ে চলে এসেছিল, তাই আর আসা হয়নি। আমার এক কলিগও দেখেছিল আমাদের ওইবার। রাবেয়া বেগম দুঃখী মুখ করে বলেন। ও নিশাত শোন, ঢাকায় গেলে প্রতি বছর একবার হলেও গ্রামে আসিস। মায়েরা সন্তানদের চোখের সামনে না দেখলে কেমন লাগে। এখন তো মা হয়েছিস, বুঝিস, আর বলতে হবে না। নিশাত ছল ছল চোখে মায়ের দিকে তাকিয়ে রইল। রাবেয়া খাতুন মেয়ের পাশে চুপচাপ বসে আছেন। নিশাত মাকে পাশ থেকে জড়িয়ে বলল। আর ঢাকায় যাব না, তোমার সাথেই থাকবো। আমার ঢাকায় ভালো লাগে না মা। রাবেয়া খাতুন জানেন মেয়ে সব তাকে খুশি করতে বলছে। দিন শেষে সবাই নিজের কর্মস্থানে ফিরে যায়। পাটি বিছিয়ে নাসিরউদ্দিন, মারওয়ান, নাহওয়ানকে খাবার বেড়ে দিচ্ছে নিশাত। কাচির সুঘ্রাণে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে সবার। নাসিরউদ্দিন সুঘ্রাণে বলে দিল। আমার মায়ের হাতের রান্না 100% মজা হয়েছে, আমি হলপ করে বলতে পারি। নিশাত বাবার প্লেটে সালাদ লেবু দিয়ে মুচকি হাসলো। তারপর মারওয়ানের প্লেটে কাচি দিল বেশি করে, সাথে সালাদ ও লেবু পাশে দিয়ে দিল। নাসিরউদ্দিন খেতে খেতে বললেন। বুঝলি মা, রত্নের কদর সবাই করতে পারে না। কিছু কিছু ব্যাকল না চাইতেও রত্ন পেয়ে যায়, তাই হেলায় ফেলে রাখে। যেদিন হারিয়ে যাবে সেদিন আর চাইলেও পাবে না। বলে আরেক লোকমা মুখে পড়ল। শ্বশুরের কথা শুনে মারওয়ানের কাছে উঠে গেল। নিশাত মাথা পিঠ ডলে দিয়ে পানির গ্লাস হাতে দিল। মারওয়ান পানি খেয়ে একটু শান্ত হলো। নিশাত জগে পানি ভরতে রান্নাঘরে গেল। নাহর, নাসিরউদ্দিন আর মারওয়ানের মাঝখানে বসা। নাসিরউদ্দিন নাতির মুখে আলু ও গোস্তের টুকরো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছেন। নাহর পা দুটো ছড়িয়ে আয়েশ করে খাচ্ছে আর মাথা ঘুরিয়ে বাবা নানার দিকে যাচ্ছে। নাসিরউদ্দিন আবারও বললেন। উচিত কথা বললেই অনেকেরই হাসি কাশি শুরু হয়। দোষ করতে পারবে কিন্তু কথা শুনতে পারবে না। মারওয়ান কিছু না বলে উঠে চলে গেল। রাবেয়া খাতুন তা দেখে বললেন। আপনার সমস্যা কি? ছেলেটা কত স্বাদ করে কাচ্চি খাবে দেখে মেয়েটা এই রাতের বেলা রাঁধলো, আর আপনি ছেলেটাকে খেতেই দিলেন না। খাওয়ার সময় অন্তত চুপ থাকা গেল না? ও ও রেঁধেছে তাহলে ওই মাহবুবের বেটার জন্য? আমি আরো ভাবলাম মেয়েটা খাবে তাই বেশি করে আনলাম। এখন শুনি সিরাজউদ্দৌলার জন্য রান্না হয়েছে। বাহ বাহ, চমৎকার। নিশাত পানি এনে দেখলো মারওয়ান নেই। প্লেটে খাবার আগের মতোই। রাবেয়া খাতুন মেয়েকে দেখে বললেন। দেখেছিস কাণ্ড নিশাত, ছেলেটাকে খেতে দিল না, খোঁচা মারা কথা বলে ছেলেটাকে উঠিয়ে দিয়েছে। নিশাত বাবাকে কিছুই বলল না, প্লেটটা নিয়ে সোজা রুমে চলে গেল। নাসিরউদ্দিন তা দেখে বললেন। মেয়েটাকে আমার বলদ পেয়েছে, ওকে তোষামত করে এখন খাওয়াতে হবে। বেটা মানুষই বেটি মানুষের মতো আচরণ, সারাক্ষণ বসে বসে খেতে চাই।
আমার ছেলে হলে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলতাম, তেরামি সরিয়ে দিতাম একেবারে। নিশাত ঘরে ঢুকে দেখলো মারওয়ান চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে। নিশাত প্লেটে টেবিলে রাখতে রাখতে বলল, উঠুন, খেয়ে নিন। মারওয়ান জবাব দিল না। নিশাত মারওয়ানকে ওঠাতে চাইল কিন্তু পারল না। স্বাভাবিকভাবে একজন পুরুষের শক্তির সাথে একজন নারী পারবে না। নিশাত কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলো, কোনোদিন যদি মেয়ের বাবা হন, সেদিন আপনার মতো চরিত্রের একজনের জন্য মেয়েকে আমানত হিসেবে লালন পালন করবেন, তারপর তার হাতে মেয়েকে তুলে দেবেন। আমি দেখতে চাই বাবা হিসেবে আপনার সেদিনের ভূমিকা। মারওয়ান চোখের উপর থেকে হাত সরিয়ে বলল। নিজের মেয়েকে বদদোয়া দিচ্ছিস? নিশাত মারওয়ানের দিকে তাকিয়ে দেখলো চোখ একদম টকটকে লাল হয়ে আছে। নিশাত ঘাড় ফিরিয়ে বলল, বদ্ধ না, আপনার মেয়ে দেখে আপনার যেমন পড়ে, ঠিক তেমনই আমার বাবারও তার মেয়ের জন্য পড়ে। কোনো বাবাই তার মেয়ের কষ্ট সহ্য করতে পারে না। প্রত্যেক বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা। তাই রাগে দু একটা কথা বলে এরকম রিয়্যাক্ট দেখানোর কিছু নেই। আপনার দোষে আপনি কথা শুনছেন, এটা মেনে নিন। খাবারের সাথে রাগ দেখালে নিয়তি বদলে যাবে না। মারওয়ান কিছু না বলে পাশ ফিরে শুয়ে থাকলো। নিশাত মারওয়ানের হাত ধরে টেনে উঠালো। তারপর টেবিলে থেকে প্লেট এনে মারওয়ানের মুখের সামনে লোকমা তুলে ধরলো। মারওয়ান খাবে না বলে জিদ দেখালো। কিছুক্ষণ পরে নিশাতের চোখ রাঙানিতে খেলো। খেয়ে তৃপ্তি পেয়েছে তা তার চেহারায় স্পষ্ট ফুটে উঠলো। নিশাত মুখ ধুয়ে প্লেট নিয়ে বেরিয়ে গেল। রাতে ঘুমোতে গেলে মারওয়ান নিশাতকে বলল, আগামীকাল ঢাকা যাব, তৈরি থেকো। নিশাত বলল, আপনি একা যান, চিঠির বিষয় কিন্তু ভুলে যায়নি। যেদিন চিঠির রহস্য খোলাসা করবেন সেদিনই ঢাকা যাব, আর এর আগে না। তোমার স্কুলের ছুটি যে পার হয়ে গেছে, ভুলে গেছো? 7 দিনের জায়গায় 10 দিন ধরে গ্রামে। চাকরি থাকবে আর? নিশাত ঘুমোতে ঘুমোতে জবাব দিল, না থাকুক, আমার ঠেকা পড়েনি চাকরি করে আপনাকে খাওয়ানোর। আপনার মতলব আমি বুঝি না ভেবেছেন? এখান থেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে ঢাকায় গিয়ে আপনার আশিকার সাথে প্রেম করবেন, আর আমি আপনার এসব দেখব? কখনো না। ডিস্টার্ব করবেন না। আমি যাব না, মানে যাব না। মারওয়ান নিশাতকে নিজের দিকে ফিরিয়ে বলল, নিশাত, আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, আমি তুমি বাদে অন্য কোনো নারীর দিকে তাকিয়েছি কখনো? নিশাত কি বলবে ভেবে পেল না। লোকটার সব দোষ মেনে নিলেও এই একটা জায়গায় নিশাত আটকে যায়। লোকটার খারাপ গুণ থাকলেও নারী ঘটিত কোনো ব্যাপার আজ পর্যন্ত চোখে পড়েনি। মেয়েদের থেকে সবসময় দূরত্ব রেখেই চলে। তাই চিঠির বিষয়ে সে শতভাগ নিশ্চিত হতে পারছে না। আবার এমন নয়তো লোকটা উপরে উপরে ভণ্ডামি করে, কিন্তু ভিতরে আরেক রকম হতেই তো পারে। নিশাত মুখ শক্ত করে বলল, তাহলে চিঠিটা কে দিয়েছে আপনাকে? সাফ সাফ বলবেন, না হলে ঢাকায় আমাকে কোনোভাবেই নিতে পারবেন না। মারওয়ান নিশাতের চোখের দিকে তাকিয়ে বলল, সময় হলে বলবো। আমার সাথে 4 বছরের সংসার যদি একটুও বিশ্বাস তৈরি হয়, তাহলে তুমি আমার সাথে ঢাকা যেতে পারো। না হয় আমি ছেলেকে নিয়ে ঢাকায় চলে যাব। আমার ছেলেকে কোথাও দিব না। মারওয়ান হেসে বলল, তুমি দিয়ে আর কে? ফাইয়াজ আমার রক্ত, আমার অংশ। ওকে আমার কাছে রাখার হাজারটা অপশন আছে। আদালতে গেলেও আদালত আমার দিকে রায় দেবে। নিশাত চোখ মুখ শক্ত করে বলল। আপনি আমাকে থ্রেট দিচ্ছেন? মারওয়ান নিশাতের পাশে শুতে শুতে বলল, হুম, অফার দিচ্ছি। হয় আমাদের সাথে যাবে, না হয় ছেলেকে হারাবে। বলেই চোখ বুঝলো মারওয়ান। নিশাত মারওয়ানের বাহুতে খামচে মেরে ধরলো। তারপর মারওয়ানকে ভেঙিয়ে নাহনকে কোলের মধ্যে নিয়ে কাঁদতে লাগলো। মারওয়ান কিছু বলল না, উল্টো ফিরে ঘুমিয়ে পড়লো। এদিকে নিশাত ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলল, তোকে আমি কোথাও যেতে দিব না নাওভান। তুই আমার কাছেই থাকবি। তুই শুধু মায়ের ছেলে। ঘুমের মধ্যে ঝাঁকি লাগায় নাহন ঘুমিয়ে ঘুমিয়ে বলল। বাবা বাবা। নিশাতের কথা বন্ধ হয়ে গেল। চোখের পানি চোখের কোনা বেয়ে পড়তে লাগলো। মারওয়ান নিশাতের ঘাড়ের ওপর দিয়ে মুখ নিয়ে হেসে উঠে বলল, দেখলে ছেলে কি বললো? ভাবকা বেটা। এই কথা শুনে নিশাত মারওয়ানকে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরালো। কঠিন ভঙ্গিতে ছেলেকে ছেড়ে বালিশ কাঁথা নিয়ে নিচে ঘুমিয়ে পড়ল। মারওয়ান হাসতে হাসতেই নাহনের ফুলো গালে চুমু দিয়ে বলল, তোর মা রাগ করেছে রে পান্ডা। নাহন ঘুমের মধ্যে বাবার একটা আঙুল ধরে অস্পষ্ট স্বরে বলল। মা বাবা। মারওয়ান ছেলের দিকে তাকিয়ে বুকের মধ্যে নিয়ে শুয়ে থাকলো। ভোরবেলা ঘুম ভেঙে নিশাত নিজেকে বিছানায় পেল। তার এক আঙুল নাহন ধরে আছে, মারওয়ান ওই পাশে ঘুমানো, ছেলে মাঝে। দুজনের দু আঙুল ধরে নাহন ঘুমিয়ে আছে। নিশাত ছলছল চোখে তাকিয়ে আঙুল ছাড়িয়ে অজু করতে চলে গেল।
জায়নামাজে বসে রাতের কথা ভাবছিল নিশাত। রাতে মারওয়ান স্কুলের কথা তুলেও নিশাত স্কুলের বিষয়ে নির্লিপ্ত ছিল, কারণ সে স্কুলের প্রিন্সিপালকে ফোন দিয়ে 7 দিনের ছুটি আগেই আরও কয়েকদিন বাড়িয়ে নিয়েছে। প্রিন্সিপাল রাজি হচ্ছিলেন না, কিন্তু নিশাতের কিছু সমস্যা হয়েছে শুনেই না চাইতেও ছুটি দিয়েছেন। তবে বেশি দেরি করলে বেতনের টাকা কেটে রাখবেন বলেও জানিয়ে দিয়েছেন তিনি। নিশাত সায় জানিয়েছে। নাসিরউদ্দিন উঠোনের সিঁড়িতে বসে আছেন। গাছ থেকে কচিটা পাড়িয়েছেন আজ, সেটাই দাঁড়িয়ে কাটছেন। এর মধ্যে গেট দিয়ে দুজন অপরিচিত নারী পুরুষকে ঢুকতে দেখে বললেন, এই কারারে? নিশাত বাবার হাঁক শুনে বুঝলো মানহা এসেছে। মারওয়ানকে ডেকে বলল। দ্রুত বাইরে যান, মানহা এসেছে। মারওয়ান ভারী অবাক হলো, মানহা এখানে আসবে কেন? নিশাত তাকে ঠেলে বাইরে পাঠালো। মারওয়ান বেরিয়ে এসে দেখলো ইহাব আর মানহা দাঁড়ানো। সে লুঙ্গি ধরে কপাল কুঁচকে এগিয়ে গিয়ে বলল, এখানে কি তোদের? মানহা বড় ভাইকে দেখে সালাম দিল, তারপর মিনমিন করতে করতে বলল। উনি এনেছেন। মারওয়ান কপাল কুঁচকে রেখে ইহাবের দিকে চাইলো। ইহাব মারওয়ানকে দেখে লম্বা সালাম দিয়ে বলল, ভালো আছেন শালা ব্রো? ভালো তো অবশ্যই থাকবেন, জামাই আদর বলে কথা। বলে নিজের সানগ্লাসটা খুলে শার্টে গুজলো। মানহা এখনো না থেকে ঘরে চলে গেছে। মারওয়ান বলল, আদর? মুখটা খারাপ করতে চাই না, এমনিতেই ঝামেলায় বাসি না, আর একটা ঝামেলা চলে এসেছে। মন চাচ্ছে লাথি দিয়ে এখান থেকে বার করতে। ইহাব নাসিরউদ্দিনের দিকে তাকিয়ে বলল। তুই শ্বশুর নাকি? হেব্বি দেখতে কিন্তু শালা ব্রো। বলেই নাসিরউদ্দিনের দিকে তাকিয়ে হেসে মারওয়ানকে টাইট করে জড়িয়ে ধরল। তারপর ব্যাগপত্র নিয়ে নাসিরউদ্দিনের সামনে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? নাসিরউদ্দিন বললেন। তুমি কে? ইহাব মারওয়ানকে দেখিয়ে বলল, আপনার জামাইয়ের জাল জিগার আর তার একমাত্র বোনের হাজব্যান্ড। এটুকু বলে পরক্ষণে আবার বলল, কাকু থাকবো কোথায়? একবার কাকু বলায় নাসিরউদ্দিন বেজায় বিরক্ত হলেন। উঠে দ্রুত মেহমানের ঘর দেখিয়ে দিয়ে আবার উঠোনে বসলেন। একে চোখের সামনে টলারেট করতে পারছেন না তিনি। মারুন ঘরে যেতে যেতে শুনল নাসিরউদ্দিন বলছেন, একটা দিয়ে হচ্ছিল না, এখন আরেক নমুনা জুটেছে। দুটোই এক ক্যাটাগরির মনে হচ্ছে। 2 নম্বর জিনিস, চাহনের মধ্যে চোর চোর ভাব স্পষ্ট। মারুনও সাথে সাথেই বলল, সহমত। এই প্রথম আপনার কথা আমার মনে ধরেছে, চালিয়ে যান। নাসিরউদ্দিন ভেবাচাকা খেয়ে মারওয়ানের যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। কি হলো এটা? মারওয়ান ঘরে ঢুকে দেখলো মানহা নাহওয়ানকে কোলে নিয়ে শক্ত করে চেপে আদর করছে। নিশাত আর ভালো মন্দ খবর নিচ্ছে। মারওয়ান গলা উঁচিয়ে বলল, তোদেরকে এই বাড়িতে আসতে কে বলেছে? এত মহব্বত করিস কেন? না জানিয়ে হুট করে যে চলে আসলি, বিষয়টা বাজে দেখায় না? এমনিতেই এই বাড়ির লোকজন অন্যরকম, এখন তোরা এসে উড়ে এসে জুড়ে বসেছিস। বিশ্রী একটা ব্যাপার না? ওই বেয়াদবটা না হয় আক্কেল বুদ্ধি নেই, তোরও কি ওর সাথে থাকতে থাকতে সব চলে গেছে? মানহা বড় ভাইয়ের কঠিন কথা শুনে ছল ছল চোখে ভাইয়ের দিকে চাইল। মারওয়ান শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। নিশাত তড়িঘড়ি করে দাঁড়িয়ে বলল, কি বলছেন এসব? মারওয়ান নিশাতের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, ভাই বোনের কথার মাঝে বাঁ হাত ঢোকাবে না। তোমার কোনো কথাই শুনতে চাই না। ওকে জিজ্ঞেস করেছি, ওই উত্তর দেবে। কথাটুকু বলে ঘাড় ঘুরিয়ে মানহার দিকে চেয়ে বলল, কেন এসেছিস না জানিয়ে? এটা কি তোর মামার বাড়ি মনে করেছিস? লিসেন, এই বাড়ি তোর কিচ্ছু লাগে না। না মানে না, আমারও কিছু লাগে না, জাস্ট তোর ভাবির বাড়ি। আমার, তোর কিংবা তোর আহমক জামাইয়ের কিচ্ছু না। তাই ঢ্যাং ঢ্যাং করে চলে আসার আগে আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল নিশ্চয়ই। মানহা চোখের পানি ফেলতে ফেলতে নাহওয়ানকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মারওয়ান বিরক্ত হয়ে নিজেও বেরোতে নিলে নিশাত পথ আটকে দাঁড়ালো। নিশাতের মুখভঙ্গি কঠোর। মারওয়ান ভ্রুভাঁজ করে চাইল, গম্ভীর কণ্ঠে বলল, সামনে থেকে সর। এখন মাথা গরম আছে, পরে খারাপ ব্যবহার করলে ভালো লাগবে না। নিশাত কথাটা শোনেনি, এমন ভাব করে আগের মতোই দাঁড়িয়ে আছে। খানিক পর বলল, আপনার সমস্যা ঠিক কোন জায়গায়? আপনি সব সময় আমাকে ছোট করে ঠিক কি মজা পান? মানহার সামনে ওসব কথা বলার মানে কি? ও কাল রাতেই আমাকে ফোন করে বলেছে এখানে আসবে। বাবাকেও জানিয়েছি। বাবা আমার ননদ আর ননদের জামাই আসবে শুনে ভীষণ খুশি হয়েছেন। তাই সকাল সকাল বাজার সদাই করে এনেছেন, গাছের টাটকা টাটকা ফল পাড়িয়ে এনেছেন লোক দিয়ে। কিন্তু আপনার ব্যবহারে মানহা কি ভাবলো? নিশ্চয়ই ভেবেছে ভাবি ডেকে এনে ভাইকে দিয়ে অপমান করালো। আপনি কি কোনো দিনও আমাকে একটু শান্তি দেবেন না? বলে নিশাত বেরিয়ে গেল। মারওয়ান হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। নাসিরউদ্দিনের মুখে ওই কথা শুনে সে ভেবেছে শ্বশুরমশাই বোধহয় ওদের আশায় বিরক্ত হয়েছে, তাই বোনকে অপমানিত হতে দেখে আর সহ্য হয়নি। সেজন্যই তো এতগুলো কথা শোনালো। উফ, যন্ত্রণা! এখন কি করবে?
মানহা কাঁদতে কাঁদতে হেঁচকি উঠিয়ে ফেলেছে। নাহন ফুপির কোলে বসে ফুপির কান্না দেখছে। ইহা বিছানায় শটান হয়ে ঘুমিয়ে পড়েছিল। মানহার কান্নার শব্দে ঘুম ভেঙে যায় তার। চোখ মেলে তাকিয়ে দেখে মানহা তার পায়ের কাছে বসে কাঁদছে। সে তড়া করে উঠে বসে জিজ্ঞেস করলো, কি হচ্ছে? কাঁদে কি তোমার কোনো রোগ নাকি? যখন দেখি ফ্যাচ ফ্যাচ করে চিচকাতের মতো কাঁদতে থাকো। ভাইয়ের কাছে এনেছে, কই আনন্দে থাকবে তা না, শুরু হচ্ছে কাঁদাকাঁদি। মানহা কোনো জবাব না দিয়ে কাঁদতেই থাকলো। নাহন অপরিচিত পুরুষের কণ্ঠ শুনে ফুপির কোল থেকে উকি দিয়ে ইহাবের দিকে চাইলো।